কাল সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা। রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ, ভোটে সব ধরনের সহায়তার আশ্বাস। কাল সন্ধ্যা ৬টার সময় তফসিল ঘোষণা করা হবে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এখানে তফসিল ঘোষণা করে দিবেন। নতুন দেশ গড়তে সবাইকে গণভোটে উদ্বুদ্ধ করার তাগিদ প্রধান উপদেষ্টা। ইউএনওদের সঠিকভাবে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশ। নতুন বাংলাদেশ বানাচ্ছি, সেটার ভিত তৈরি করা এই নির্বাচন। গণভোটটা সুন্দরভাবে হয়, বিপুলভাবে হয়। আগের থেকে তাকে পড়াবে, মন ঠিক করে আসেন, হাতে দেবেন না হাতে দেবেন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাবি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আইসিইউতে চিকিৎসা চলছে বেগম জিয়ার। ব্রিফিংয়ে ডাক্তার জাহিদ। দেশেই সর্বোচ্চ সেবা নিশ্চিতে কাজ করছে মেডিকেল বোর্ড। যে কোনো প্রয়োজনে নেওয়াও হতে পারে বিদেশে। বিএনপির মতো পরিকল্পনা দিতে পারেনি কেউ। ধানের শীষকে জয়ী করে দেশ রক্ষার আহ্বান তারেক রহমানের। স্বৈরাচারী আমলের গুম খুন আর ফিরতে না দেওয়ার প্রত্যয়। পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ। ভোট করলেও চূড়ান্ত হয়নি দল। 125 প্রার্থীর নাম ঘোষণা এনসিপির। অন্য দলের বিদ্রোহীদের স্বাগত জানানোর ঘোষণা। এবং রাজশাহীতে প্রায় 7 ঘন্টা ধরে গভীর নলকূপের পাইপে আটকা 2 বছরের শিশু। উদ্ধারের আকুতি পরিবারের। প্রাণপণ চেষ্টা ফায়ার সার্ভিসের। ঘটনাস্থলে শত শত মানুষের ভিড়। কাল সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ডও করা হয়েছে। এর আগে দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। পরে ইসি সচিব জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচনে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ জানা যাবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়। তফসিল ঘোষণা করবেন সিইসি। এরই অংশ হিসেবে বুধবার বিকেল ৪টায় রেকর্ড করা হয় তফসিল ঘোষণার ভাষণ। পরে গণমাধ্যমকে ইসি সচিব জানান, বৃহস্পতিবার ৩০০ আসনের তফসিল ঘোষণা করবেন সিইসি। ইসির গ্যাজেটেই হবে ভোটের তফসিল। আগামীকাল সন্ধ্যা ৬টার সময় তফসিল ঘোষণা করা হবে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এখানে তফসিল ঘোষণা করে দিবেন। এর আগে বেলা 11:30টার দিকে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দেন এএমএম নাসিরউদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যান। দেখা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ছিলেন 4 নির্বাচন কমিশনার এবং ইসি সচিব। 2 ঘন্টার বৈঠকে আলোচনা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে। রাষ্ট্রপতি সুষ্ঠু ভোট আয়োজনে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। দুটো ভোট একই দিনে হওয়ার বিষয়ে, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, এই দুটো বিষয় কিভাবে আমরা করব, ব্যালট পেপারগুলো কিভাবে তৈরি করা হচ্ছে, ব্যালট পেপারগুলোর রং কি হবে, ব্যালট পেপার কিভাবে একজন ভোটারকে দেওয়া হবে, ওনাকে বিস্তারিত জানানো হওয়ার পরে উনি বলেছেন যে হ্যাঁ, সন্তোষ প্রকাশ করেছেন। জাতীয় নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন প্রায় 13 কোটি ভোটার। 42,761টি ভোট কেন্দ্র চূড়ান্ত করেছে ইসি। জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়ায় ভোটের সময় 1 ঘন্টা বাড়ানো হয়েছে। সময় বাঁচাতে একটি কক্ষে রাখা হয়েছে 2টি গোপন বুথ। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নতুন বাংলাদেশ গড়তে নির্বাচনে ইউএনওদের সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। গণভোটের মাধ্যমে দেশকে স্থায়ীভাবে পরিবর্তনের সুযোগ এসেছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা গণভোটে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে ইউএনওদের নির্দেশ দিয়েছেন। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের ইউএনওদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময়ে এই নির্দেশনা দিয়েছেন তিনি। নির্বাচনের বার্তা মাঠ প্রশাসনে পৌঁছে দিতে বুধবার সকালে সারা দেশের উপজেলা নির্বাহী অফিসারদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময়ে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সেখানে উপস্থিত ছিলেন নির্বাচন সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় উপজেলা নির্বাহী অফিসাররা নিজেদের অবস্থান তুলে ধরেন।
এটা মস্ত বড় কথা, তার জন্য প্রস্তুত। প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন সাধারণ নয়, শহীদদের আকাঙ্ক্ষা পূরণের নির্বাচন, যার মধ্য দিয়ে নতুন বাংলাদেশের জন্ম হবে। নতুন বাংলাদেশের ভিত রচনায় মাঠ প্রশাসনের কর্তা হিসেবে ইউএনওদের সঠিক ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি। আমরা নতুন বাংলাদেশ বানাচ্ছি, সেটার পিলার তৈরি করা, সেটার দেয়াল তৈরি করা, সেটার ভিত তৈরি করা এই নির্বাচন। যে শিশু জন্ম লাভ করবে নতুন বাংলাদেশ, তাদেরকে সঠিক পথে দেশ চালিয়ে নেওয়ার জন্য একটা সুযোগের সৃষ্টি করে দেবে। এ সময় প্রধান উপদেষ্টা গণভোটের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, এর মাধ্যমে দেশকে স্থায়ীভাবে বদলে দেওয়ার সুযোগ এসেছে। সাধারণ মানুষকে গণভোটের ব্যাপারে উদ্বুদ্ধ করতে ব্যাপক প্রচারণা চালানোর পাশাপাশি এর গুরুত্ব বুঝে ভোট দিতে বিশেষ কর্মসূচি হাতে নেওয়ার নির্দেশনা দেন তিনি। নির্বাচনের দিন গণভোটটা সুন্দরভাবে হয়, বিপুলভাবে হয়, শুধু সুন্দর হলে হবে না, বিপুলভাবে হতে হবে। এবং নির্বাচনের দিন, গণভোটের দিন এই লম্বা ফিরিস্তি পড়ার সময় হবে না, তখন আগের থেকে তাকে পড়াবে, ভাই আগে পড়ে আসেন, আপনি ওই দিন আর সময় পাবেন না পড়ার, মন ঠিক করে আসেন। ভোট কেন্দ্রে নারী ও বয়স্ক নাগরিকদের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বিশেষভাবে জোর দেওয়ার নির্দেশ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ট্যাকেল করার চেষ্টা করেছে, একটা ঘটনা ঘটে যাচ্ছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সৃজনশীল হতে হবে। সিসিইউ থেকে আইসিইউতে স্থানান্তর করা হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেছেন, চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম জিয়া। রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সাংবাদিকদের তিনি আরও বলেছেন, এখনই বিদেশে নেওয়া সম্ভব হচ্ছে না বিএনপির চেয়ারপারসনকে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে 18 দিন ধরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত। সিসিইউ থেকে নেওয়া হয়েছে আইসিইউতে, তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন বিএনপি নেত্রী। মেডিকেল বোর্ডের 4 দিন পর বুধবার রাত 8:30টায় বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সবশেষ অবস্থা নিয়ে গণমাধ্যমে ব্রিফ করেন মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। জানান, এখনো বিদেশে নেয়ার মতো অবস্থা নেই বেগম জিয়ার। এভার কেয়ার হাসপাতালেই চলবে চিকিৎসা। তবে জানান, তার শারীরিক অবস্থা যাত্রা উপযুক্ত হলে বিদেশে নেওয়া হতে পারে। এখানে রেখেও সকল পর্যায়ের চিকিৎসকদের দেশে বিদেশের তাদের পরামর্শক্রমে ওনার চিকিৎসা অব্যাহত রয়েছে এবং আমরা খুবই আশাবাদী, মেডিকেল বোর্ডের সম্মানিত সকল সদস্যরাও আশাবাদী যে ওনার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে এবং পরবর্তীতে হয়তো ওনাকে যে কোনো সময়ে প্রয়োজনে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে। তিনি আরো বলেন, সংকটাপন্ন মানুষের জন্য যেমন চিকিৎসা প্রয়োজন তেমন সেবাই দেয়া হচ্ছে বেগম জিয়াকে। মেডিকেল বোর্ডের আপ্রাণ চেষ্টায় যে চিকিৎসা, তাতে সাড়াও দিচ্ছেন তিনি। চিকিৎসা ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে একটি সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন, সেই চিকিৎসার মধ্যেই উনি আছেন। ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছে সেটি উনি গ্রহণ করতে পারছেন এবং সেটি উনি নিয়ে সত্যিকার অর্থে রেসপন্স করছেন। দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা চলছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান বুধবার বিকেলেও তার চিকিৎসা কার্যক্রম তদারকিতে আসেন। এদিন বেগম জিয়ার খোঁজখবর নিতে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টাও। দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। গত 23 নভেম্বর এভার কেয়ারে ভর্তি হন তিনি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। পদত্যাগ করলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। সন্ধ্যায় ব্রিফিংয়ে প্রেস সচিব জানিয়েছেন, প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা। এর আগে বিকেলে সচিবালয়ে আসিফ মাহমুদ জানান, আগামী নির্বাচনে প্রার্থী হলেও কোন দল থেকে অংশ নেবেন তা এখনো সিদ্ধান্ত হয়নি। তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ বিকেল 5টা নাগাদ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে। আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব সেটা পরবর্তী ডিসকাশন। ইতিমধ্যে আমি সম্পদের হিসাব বিবরণী আজকে সকালে দাখিল করেছি। আমাদের যে কূটনৈতিক পাসপোর্ট আছে সেটাও আমি ক্যান্সেল করেছি। নির্বাচন সামনে রেখে প্রথম ধাপে 125 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে এনসিপি।
ঢাকা 11 আসন থেকে নির্বাচন করবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, আক্তার হোসেন রংপুর 4, সার্জিস আলম পঞ্চগড় 1, হাসনাত আবদুল্লাহ কুমিল্লা 4 আসন থেকে লড়বেন। দলটির নেতারা জানিয়েছেন জুলাই চেতনা ধারণ করে এবং সংস্কারের পক্ষে অন্য দলের বিদ্রোহী প্রার্থীদের স্বাগত জানাবে এনসিপি। তবে এখনও নির্বাচনের পরিবেশ সন্তোষজনক নয় বলে জানান তারা। দেশে বইছে নির্বাচনী হাওয়া, আসনগুলোতে নিজ নিজ প্রার্থীর নাম ঘোষণা করছে রাজনৈতিক দলগুলো। বুধবার সকালে রাজধানীর বাংলা মোটরে অস্থায়ী কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 125 প্রার্থীর নাম ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জানানো হয় ঢাকা 11 থেকে ভোটে লড়বেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া সদস্য সচিব আক্তার হোসেন রংপুর 4, সার্জিস আলম পঞ্চগড় 1, হাসনাত আবদুল্লাহ নির্বাচন করবেন কুমিল্লা 4 আসন থেকে। রংপুর 4 আমি নিজে। অন্যদের মধ্যে ঢাকা 18-তে নাসিরউদ্দিন পাটোয়ারি, নরসিংদী 2 সারোয়ার তুষার, নোয়াখালী 6 আব্দুল হান্নান মাসুদ ও ঢাকা 9 আসন থেকে ভোটের লড়াই করবেন তাসনিম জারা। তালিকায় চমক হিসেবে নাম আছে জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা খোকন চন্দ্র বর্মনের। জুলাই চেতনা ধারণ করে এবং সংস্কারের পক্ষে থাকা অন্য দলের বিদ্রোহী প্রার্থীদের স্বাগত জানাবে এনসিপি। কোন ধরনের অভিযোগ আসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যাচাই বাছাই করে মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করবে। ধাপে ধাপে 300 আসনেই প্রার্থী ঘোষণা করা হবে জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন এখনো সন্তোষজনক নয় নির্বাচনী পরিবেশ। বিভিন্ন শ্রেণী পেশার সবকিছু সমন্বয় আমরা করব। আমরা প্রাথমিক এই 125-এর তালিকায় সেই রেশিওটা মেনটেন করার চেষ্টা করেছি। প্রার্থী তালিকায় কৃষক, শিক্ষাবিদ, পেশাজীবী, জুলাই যোদ্ধা থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষদের প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানান এনসিপি নেতারা। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। বিএনপির মতো কোনো দল দেশ গড়ার পরিকল্পনা দিতে পারেনি উল্লেখ করে তারেক রহমান বলেছেন, আগামী ভোট যুদ্ধে ধানের শীষকে জয়ী করে দেশ রক্ষা করতে হবে। স্বৈরাচারী আমলের গুম খুন আর ফিরতে না দেওয়ার প্রত্যয় জানিয়েছেন তিনি। জাতীয় নির্বাচন সামনে রেখে দেশ গড়ার পরিকল্পনা নিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচি বিএনপির। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে 4র্থ দিনের আয়োজনে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের অন্যতম প্রায়োরিটি স্বৈরাচারী আমলের গুম খুন আর ফিরতে না দেওয়ার প্রত্যয় জানিয়ে তারেক রহমান বলেন, ভিন্ন আদর্শ থাকলেও সব রাজনৈতিক দলের অধিকার রক্ষার দায়িত্ব বিএনপির। বাংলাদেশের সব মানুষ যে আমাদের আদর্শে বিশ্বাসী হবেন তা না, অন্য আদর্শেও থাকতে পারে। বিনা বাক্য ব্যয়ে আমরা বলতে পারি, ইয়েস, আমার যেমন অধিকার আছে আমার রাজনৈতিক আদর্শ জনগণের সামনে তুলে ধরার, একইভাবে আমার কর্তব্য, আমার দায়িত্ব হচ্ছে আরেকজন যখন, আরেকটি দল, আরেকটি ব্যক্তি যখন তার রাজনৈতিক আদর্শ বিশ্বাস উপস্থাপন করবে, সেটি যাতে সে করতে পারে, নিরাপদে করতে পারে, নিরাপত্তার সাথে করতে পারে। একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার দায়িত্ব হচ্ছে সেটি নিশ্চিত করা। দেশ গড়ার ভাবনা তুলে ধরে তারেক রহমান বলেন, রাজনৈতিক দলের তর্ক বিতর্কে শুধু জনগণই নয়, তিনি নিজেও বিরক্ত। দেশ রক্ষায় ধানের শীষকে জয়ী করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মানুষ যে তর্ক বিতর্ক, কথা, ঝগড়াঝাঁটি শুনতে শুনতে বিরক্ত, আমার নিজেরই বিরক্ত লাগে মাঝে মাঝে। এই যেসব কথাবার্তা আমার নিজেরই বিরক্ত লাগে, তাহলে বুঝেন সাধারণ মানুষের কতটা বিরক্ত লাগতো। তুমি রাজনৈতিক দল, তুমি নিজেকে ডিমান্ড করছো তুমি বাংলাদেশের জনপ্রিয় দল, তাহলে বলো তুমি আমার জন্য কি করবে, তোমাকে যদি আমি সুযোগ দেই। আমার তো মনে হয় মানুষ বোধহয় এখন সোজা স্ট্রেট কাট এই কথাই বলছে। সামনে যে নির্বাচন, এই নির্বাচনে আমরা জনগণের রায় চাই, জনগণের সমর্থন চাই। ধানের শীষকে জেতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এবং সবার আগে বাংলাদেশ, নো কম্প্রোমাইজ। এর আগে একই কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সংস্কারকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি ভাবছে অনেকে। একটা সংস্কার ওনারা খুব শিওর হয়ে জানেন যে তাদেরকে এমন একটা সংস্কার করতে হবে যে সংস্কারটা করলে তারা ক্ষমতা যেতে পারবে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে গভীর নলকূপের পাইপে প্রায় 9 ঘন্টা ধরে আটকা 2 বছরের শিশু সাজ্জাদ, তাকে উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিস। এই মুহূর্তে তানোরে আছেন সহকর্মী আলতাফ হোসাইন, সবশেষ জানবো তার কাছে। দীর্ঘ 11 ঘন্টা অতিবাহিত হলো,
এখনও শিশু সাজ্জাতের অবস্থা কিন্তু শনাক্ত করা যায়নি। এখন পর্যন্ত যে গভীর নলকূপটি যেখানে শিশু সাজ্জাদ পড়ে গিয়েছে সেই দুপুর 1টা বেজে, সেটি কিন্তু উদ্ধার অভিযান ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চালানো হচ্ছে। রাত এখন 11টা বাজে, 11টা পার হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু উদ্ধার অভিযান আসলে সম্পূর্ণ হয়নি। এখন পর্যন্ত যেটি আপডেট জানা যাচ্ছে সেটি হচ্ছে যে এইখানে এই নলকূপটি, গভীর নলকূপটি প্রায় 30 থেকে 40 ফিটের মতো গভীর আছে। সেই গভীরতা ভেদ করে আসলে এখন পর্যন্ত শুধু মাটি খুঁড়ে আসলে একটি উপায় যেটি, সেটি মাটি খুঁড়ে ভ্যাকুমেশন দিয়ে মূলত শিশু সাজ্জাদকে উদ্ধারের প্রচেষ্টা চালানো হচ্ছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। এবং আমরা যেটি জানি যে মূলত দুপুর 1টার পরে কিন্তু আসলে এই দুর্ঘটনাটি ঘটে, মর্মান্তিক দুর্ঘটনা, যেটি আসলে এই এলাকার পুরো স্থানীয় যারা বাসিন্দা আছেন তাদের এক ধরনের শোকের ছায়া কিন্তু নেমে এসেছে তাদের উপরে, এবং তারা কিন্তু এতে মর্মাহত। একই সঙ্গে পরিবারের সদস্যরা, তাদেরকে আমরা দেখছি, বিশেষ করে মা, বাবা এবং রাকিব হাসান যিনি শিশুর বাবা, পিতা, তিনিও কিন্তু এই ঘটনায় একদম শোকে কাতর হয়ে গিয়েছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখছি শত শত মানুষ কিন্তু এখানে ভিড় জমিয়েছে সারাদিন। উৎসুক জনতার ভিড়ের কিন্তু আসলে উদ্ধার অভিযানটাও অনেকটা বেগ পোহাতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। এবং সর্বশেষ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে যে জানানো হয়েছে, তারা সবশেষ চেষ্টা চালিয়ে যাবে। জীবিত উদ্ধার আসলে কতটুকু সম্ভব হবে সেটি নিয়ে শঙ্কা রয়েছে, তবে তারা চেষ্টা চালাবেন বলে আমাদেরকে কিন্তু তারা জানিয়েছেন। তো এই ছিল রাজশাহী তানোর উপজেলার কোয়েলঘাট এলাকার যে গভীর নলকূপে শিশু সাজ্জাদের পড়ে যাওয়ার ঘটনা, সেটির সর্বশেষ। পাইপে আটকে যাওয়া শিশু উদ্ধারের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম ঘটনাস্থলে। রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যার ঘটনায় অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে ঝালকাঠি নলছিটি থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার মা মেয়েকে হত্যা করে অভিযুক্ত আয়েশা স্কুল ড্রেস পরে ভবন থেকে বের হয়ে যান। এরপর নিজের অবস্থান পরিবর্তন করেন একাধিকবার। অবশেষে নলছিটি থেকে তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ আভিযানিক দল। 16 ডিসেম্বর NEIR চালু হলেও অবৈধ মোবাইল ফোন বিক্রির জন্য 3 মাস অতিরিক্ত সময় পাচ্ছেন মোবাইল ব্যবসায়ীরা। আগামী মার্চ পর্যন্ত আনঅফিসিয়াল ফোন কিনলে তা নেটওয়ার্কে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। সচিবালয়, দেশীয় উৎপাদক, BTRC এবং মোবাইল ব্যবসায়ীদের বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৈঠক শেষে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সভাপতি মোহাম্মদ আসলাম জানান, মার্চ পর্যন্ত আনঅফিসিয়াল ফোন বেচাকেনা আমদানি অব্যাহত থাকবে। কোনো ফোনই বন্ধ হবে না, তবে মার্চের মধ্যে লাইসেন্স নেওয়া সহ বৈধভাবে আমদানির যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে শর্ত দিয়েছে সরকার। এদিকে রাজধানীর কারওয়ান বাজার মোড় অবরোধ করে বিক্ষোভ করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। আধুনিক প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল ও পরিবেশ বান্ধব নির্মাণ নীতির আলোকে কাজ করতে MES এর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান। ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সামরিক প্রকৌশল সংস্থা মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস MES এর বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি বলেন, প্রতিরক্ষা অবকাঠামো উন্নয়ন ও জাতীয় অগ্রযাত্রায় MES এর ভূমিকা গুরুত্বপূর্ণ।